সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে ক্লাস সেটা হচ্ছে আমরা আজকে একটা লং কেস পড়বো, সেটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো ফাইনাল এমবিবিএস পরীক্ষার জন্য এটা খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে টপিকসটা কিনা আমাদের ভাইবা দিতেও কাজে লাগবে, আমাদের অসপিতেও কাজে লাগবে এবং আমাদের রিটেনেও কাজে লাগবে এবং লং কেস সময়ও আমাদের কাজে লাগবে। তো আজকে এটা আলোচনা শুরুর আগে আমি যে দুটো জিনিস তুলে ধরতে চাই সেটা হচ্ছে, আগে আমরা ডিটেলস থিওরিটিক্যাল পড়াশোনাটার আগে আমরা চিন্তা করি যে কমনলি আমরা এই জিনিসটা দিয়ে কি বোঝাতে চাই, তাহলেই আমাদের কাছে এটার পরবর্তী আলোচনাগুলো পরিষ্কার হয়ে দাঁড়াবে। সো যে কোনো কিছুর আউটলেট অবস্ট্রাকশন মানে হচ্ছে তার যে আউটফ্লোর যে প্যাসেজ আছে সেখানে অবস্ট্রাকশন। সো obstruction in the gastric outlet is known as gastric outlet obstruction. এটার অনেকগুলো কজ আছে, অনেকভাবে এটাকে ক্লাসিফাই করে, কেউ অ্যাকর্ডিং টু এজ ক্লাসিফাই করে, কেউ অ্যাকর্ডিং বিনাইন ম্যালিগনেন্ট এইভাবে করে, কেউ বলেন যে কজেস ইন দি লুমেন, ইন দি ওয়াল, আউটসাইড দি ওয়াল। বাট তুমি যেভাবেই করো না কেন, যখন আমরা লং কেস আকারে যখন প্রেজেন্ট করি, আজকের বিষয় যেহেতু আমরা লং কেস প্রেজেন্টেশন হিসাবেই নিয়েছি, সুতরাং আমাদেরকে ওইটা মনে রাখতে হবে যে এটার যখন আমাদের পরীক্ষার সময় কজগুলো স্যাররা জিজ্ঞেস করবেন, আমরা যেন এইভাবে বলি যে কমন কজ গুলো কি কি, কিছু আছে কমন কজ, কিছু আছে হলো রেয়ার কজ। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, মূলত 2 থেকে 3টা কারণ আমাদের কাছে খুব বেশি কমন হয়ে দাঁড়ায়। তো কমন কারণগুলোর মধ্যে প্রথমেই যেটা আমরা বলি সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। আমরা এটা সম্পর্কে আজকে পড়বো, পাইলোরিক স্টেনোসিস ডিউ টু ক্রনিক ডিউডেনাল আলসার। আর আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্সি, গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সির জন্য, অর্থাৎ কার্সিনোমা স্টমাক বা স্টমাক ক্যান্সারের জন্য যেটা বলি। দুটো জিনিসের প্রেজেন্টেশন অলমোস্ট কাছাকাছি, কিন্তু বিস্তর ফারাক হচ্ছে এটার ম্যানেজমেন্টের মধ্যে। সো আমাদেরকে একটু কেয়ারফুলি হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে বের করে ফেলতে হবে যে এটা ডায়াগনোসিসটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি চিন্তা করি যে কমন 2টা কজ আমরা মাথায় রেখেছি, একটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস আর একটা হচ্ছে স্টমাকের ক্যান্সার। এছাড়া আরো হতে পারে, কমনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক হেড ম্যালিগন্যান্সি, অর্থাৎ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসেও এক্সটার্নাল কম্প্রেশনের জন্য আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। এখন আমরা যদি পাইলোরিক স্টেনোসিসের কথায় আজকে আসি, একদিনে আমরা ঠিক দুটো টপিকস কভার করতে চাই না, বা তোমরাও হয়তো গুলিয়ে ফেলবে, সেজন্য ভালো হয় আজকে আমরা শুধু পাইলোরিক স্টেনোসিসের উপরে যদি থাকি, জোর দেই। তাহলে আমি তো বলেছি যে এটার 2 ধরনের হয়, বিনাইন এবং ম্যালিগন্যান্ট, সব কারণেই হয়, বাট আজকালকার দিনে এটা খুব একটা কমন না। এখন তোমরা যখন তোমাদের ওয়ার্ড রাউন্ডের সময় অপারেশন থিয়েটার অ্যাটেন্ড করেছো, দেখেছো যে সব সময় প্রতিদিন কিন্তু এই অপারেশনটা হয় না। বাট একটা সময় ছিলেন আমাদের যারা শিক্ষক, ওনারা যখন আমাদের মতন ছিলেন, তখন ওনারা বলতেন প্রতিদিন 2টা 3টা করে এই ধরনের পাইলোরিক স্টেনোসিসের কেস অপারেশন হতো এবং থাকতো। তো এখন ডিউ টু দ্য অ্যাডভেন্ট অফ মোর ইফেক্টিভ ড্রাগ এবং অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগ, এখন এই ইনসিডেন্সটা কমে এসেছে, পেপটিক আলসারের ইনসিডেন্সটা, কমপ্লিকেশনটা কমে এসেছে। তো আমরা যদি প্রথমেই একটু ভেবে করি, হোয়াট আর দ্য কজেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এটা হচ্ছে মোটের উপর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কজ আমি একদিকে বিনাইন দেখিয়েছি, যেটা পেপটিক আলসার ডিজিজ, ইনজেকশন অফ দি করোসিভ। অফকোর্স আজকালকার দিনে এটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, যেমন এখনো আমাদের কাছে দুটো ভর্তি আছে যারা কিনা হারপিক খেয়েছিল, করোসিভ ইনজেকশন। প্যানক্রিয়াটিক টিউমার অর সিউডোসিস্ট, অ্যানুলার প্যানক্রিয়াস, গ্যাস্ট্রিক পলিপ, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এটা সাধারণত বাচ্চাদের হয়, এবং অ্যাওর্টোমেসেন্টেরিক কম্প্রেশন, যেটাকে উইলকিস সিনড্রোম বলে থাকি। ম্যালিগন্যান্ট ডিজিজের মধ্যে ক্যান্সার অফ দি স্টমাক, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লিম্ফোমা, পেরিএম্পুলারি কার্সিনোমা। These are the causes. You can read it from the textbook also. সো আজকে এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের ক্লিনিক্যাল ইয়েটা কি হয়, ফিচার গুলো কি কি হয় এই ডিজিজের মধ্যে, তাহলে যেহেতু পেশেন্টের আমরা হেডলাইনটাই বলেছি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সো এর প্রথম প্রেজেন্টেশনই হবে ভমিটিং, এবং দিস ভমিটিং হ্যাজ সার্টেন ক্যারেক্টারিস্টিক ফিচার।
কিরকম? এইটা তোমাদেরকে আমি বলবো যে এই জায়গাটা খুব ভালো করে শুনতে। কারণ যখন একটা ডিজিজের লং কেস আমরা লিখবো, তখন ফার্স্ট লিখতে হবে চিফ কমপ্লেন, এরপরে আমার কাছে আসবে হচ্ছে সেটার সিমটম ইলাবোরেশন অর্থাৎ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তো সিমটম ইলাবোরেশনটা যদি আমি ভমিটিংটাকে ওখানে ক্লিয়ার করতে না পারি, তখনই কিন্তু টিচার বারবার বলবে যে আর আর আর, অর্থাৎ থেমে যেতে হবে। তাহলে এই ভমিটিং যেটা আমরা বলবো যে ভমিটিং, ইউজুয়ালি দি ভমিটিং ইজ আফটার টেকিং মিল। সাধারণত আর্লিয়েস্ট 1 ঘন্টা পরেই রোগীর খাওয়ার পর পর বমি শুরু হয়ে যায়। কখনো কখনো স্টমাকের এমটিং টাইমটা তোমরা জানো, তবে এই ক্ষেত্রে এমটিং টাইম তো ঠিক থাকবে না, কারণ তার যেহেতু আউটলেট অবস্ট্রাকশন আছে, স্টমাকের ভিতরে খাবার জমা হয়ে যায়। তাহলে এই বমিটা আমরা কি জাস্ট আফটার টেকিং ফুড। তারপরে এটা হবে প্রজেক্টাইল ইন নেচার, বিকজ এটা পেরিস্টালসিস হয়ে উল্টো প্রজেক্টাইল হয়ে বের হয়। হ্যাঁ, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসেও কিন্তু প্রজেক্টাইল ভমিটিং হয়, এবং দিস ইজ নন ভিলাস। অর্থাৎ যেহেতু পাইলোরিক অবস্ট্রাকশন আছে, আউটলেট অবস্ট্রাকশন আছে, এখানে বাইল থাকবে না। অ্যান্ড অফকোর্স ফাউল স্মেলিং, বিকজ এই স্টমাকটা ডাইলেট হয়ে একটা স্যাকুলেশনের মতন হয়ে যায়, একটা অনেক বড় স্যাক হয়ে যায়, যার ফলে এখানে খাবারগুলো জমা থাকে। দেখা যাচ্ছে যে গতকাল সে যে খাবারটা খেয়েছিল সেটাও এখানে জমা আছে, পরশু দিনের খাবারও জমা আছে। পেশেন্ট এটা এসে বলে যে স্যার, আমি বমি করার সময় দেখি যে আমি 3 দিন আগে যেটা খেয়েছিলাম সেটাও পড়ছে। তো এগুলো তো স্টমাকের ভিতরে পার্শিয়ালি ডাইজেস্টেড হয়ে ফাউল স্মেলিং হয়ে যায়। আর sour in taste and contains partially digested or previously ingested food particle, and it relieves the discomfort. এই যে খেলেই পেশেন্টের যে একটা এপিগ্যাস্ট্রিক ফুলনেস যেটা ডেভেলপ করে, এই ফুলনেসটা, তার যে ডিসকমফোর্টটা, বমি করার পরে পেটটা যখন খালি, তখন পেশেন্ট বলবে এটা আমার বমি হয়ে গেলে খুবই ভালো লাগে, আই ফিল কমফোর্ট। এছাড়া আর কি হবে, এটা হলো মোর প্রিডমিনেন্ট এট দ্য ইভিনিং। সাধারণত দেখা যায় যে সারা রাত পেশেন্টের পেট তো খালি থাকে, দিনের বেলা তো আর খাওয়া যেরকম পড়ে, রাতে তো খাওয়া পড়ে না। সকালে ঘুম থেকে উঠে পেশেন্টের পেটটা খালি থাকে এবং তার তখন একটু ক্ষুধাও লাগে, সে একটু খায়, অল্প স্বল্প খায়, দুপুরে আবার খায়। যার ফলে এগুলো জমতে জমতে বিকালের দিকে তার একদম প্রেডমিনেন্ট বমিটা হয়, এবং বিকালের দিকে এই পেশেন্ট গুলো বলে যে বিকালের দিকে তাদের বমিটা বেশি হয়। এখন এই ভমিটাসের মধ্যে আমরা তো বললাম যে এটাতে রিসেন্টলি ইনজেস্টেড এন্ড প্রিভিয়াসলি ইনজেস্টেড ফুড পার্টিকেল থাকবে, ফ্রেশ ফুড এন্ড পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড, whether it contains blood or not. It's very rare যে পাইলোরিক স্টেনোসিসের পেশেন্টের ব্লাড থাকবে। তাহলে প্রেজেন্স অফ ব্লাড অর্থাৎ হেমাটেমেসিস সাজেস্ট দ্য এটিওলজি ইজ কার্সিনোমা স্টমাক। এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, নেক্সট টু ভমিটিং তাদের আরেকটা সিমটম হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, আরডি স্যাটাইটি অর ব্লটিং, অ্যাপেটাইট। অ্যাপেটাইটে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন। বিকজ যখন আমরা পাইলোরিক স্টেনোসিসের কথা বলি, দেন দ্য পেশেন্টের অ্যাপেটাইট ইজ ওকে, বাট দি পেশেন্ট ইজ অ্যাফ্রেড অফ টেকিং ফুড ডিউ টু ভমিটিং। সে বমি করবে এই ভয়ে সে খায় না, যে পেটটা খালি রাখলে তার ভালো ভালো থাকতে পারবে, বাট অ্যাপেটাইট ইজ ওকে। বাট ইন কেস অফ ক্যান্সার অফ দি স্টমাক, পেশেন্টের অ্যাপেটাইট লস থাকবে, পেশেন্ট পূর্বের মতো ক্ষুধাই লাগে না। ওয়েট লস, ওয়েট লস লং স্ট্যান্ডিং পাইলোরিক স্টেনোসিসের পেশেন্টের যেহেতু তারা ভমিটিং এর কারণে রিলাক্টেন্ট টু টেক ফুড, খেতে চায় না, malnutrition may develop, but weight loss is a significant feature in case of cancer of the stomach. Dehydration may be due to vomiting, fluid and electrolytes imbalance হবে এবং dehydration থাকবে। Patient may have tetanic spasm. Why? Because there is alkalosis, and due to that alkalosis, the calcium becomes bound to the albumin, and in the circulation in the plasma it develops relative hypocalcemia. That's why there occurs hypocalcemic tetany. সো এই পেশেন্টটাকে যদি আমরা এক্সামিনেশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা জেনে নিলাম যে পাইলোরিক স্টেনোসিসের কজগুলো কি কি, আমরা জেনে নিলাম যে তার ক্লিনিক্যাল ফিচার কি। আমরা যদি এখন চিন্তা করি এক্সামিনেশন করলে কি পাবো, তাহলে আমরা জেনারেল এক্সামিনেশন প্রথম করব। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা 3টা ফিচার মার্ক করে দেখব। এক, ডিহাইড্রেশন, নাম্বার 2 হচ্ছে অ্যানিমিয়া এবং ম্যালনিউট্রিশন। দীর্ঘ সময় ধরে পেশেন্ট খেতে চায় না বা খেতে পারছে না ভমিটিং এর কারণে,
that can create malnutrition, anemia, and due to vomiting, persistent vomiting, patient develop dehydration. If you do the abdominal examination, এইখানে তোমাদের একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস পাওয়া যাবে ইন্সপেকশনে। সেটা কিরকম? পেশেন্ট অনেক সময় নিজে থেকেই বলে যে আমার পেটের উপরের দিকটায় একটা কিছু ফুলে ওঠে, যেটা কিনা আবার একটু পরে ওই দিক মুভ করে চলে যায়, নড়াচড়া করে। দিস ইজ কল্ড ভিজিবল পেরিস্টালসিস। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ভিজিবল পেরিস্টালসিস কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের রোগীরও থাকতে পারে। তাহলে এটা যে পাইলোরিক স্টেনোসিসের ভিজিবল পেরিস্টালসিস, সেটা আমরা বুঝবো কেমন করে? In case of pyloric stenosis, this visible peristalsis appears in the epigastrium on the left side and it moves to the right side. অর্থাৎ বাম দিক থেকে এটা উঠবে এবং লেফটে চলে যাবে, রাইটে চলে যাবে, বাম দিক থেকে উঠে রাইট সাইডে চলে যাবে। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যে ভমিটিং এর যে ভিজিবল পেরিস্টালসিস, সেটা হচ্ছে স্টেপ লেডার প্যাটার্নে হ্যাফেজার্ড ওঠানামা করবে। Then another findings in case of abdominal examination is succussion splash. Succussion splash, এটা একটু মনে রাখতেই হবে যে যখন এই ধরনের রোগী পরীক্ষার সময় পড়ে, আমরা অনেক সময় বলি তুমি আমাকে একটু সাকারশন স্প্লাশ করে দেখাও, বাট কিপ ইন মাইন্ড এই এক্সামিনেশনটা করার আগে রোগীকে তোমাকে জিজ্ঞেস করতে হবে হোয়েন ইউ হ্যাভ দ্য লাস্ট মিল, বিকজ আমরা জানি যে একটা নর্মাল মানুষের 4 ঘন্টা হচ্ছে স্টমাকের এমটিং টাইম, 4 to 6 আওয়ার্স। 4 ঘন্টার মধ্যে যদি শুধু একজন নর্মাল মানুষও খাবার খাওয়ার পরে আমরা এই টেস্টটা করি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ আসবে, but this is not significant. If after 4 hours you get this succussion splash, then it signifies gastric outlet obstruction. এছাড়া কি আছে? এছাড়া হচ্ছে অসকাল্টো পারকাশন। আমরা যদি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে স্টেথোস্কোপ রেখে চারদিক থেকে নিচের দিক থেকে পারকাস করতে করতে আসি, তাহলে স্টমাকের গ্রেটার কার্ভেচারের যে আউটলাইন আমরা পাবো, সেটা দেখবো যে এটা আম্বিলিকাস ছাড়িয়ে নিচে চলে গেছে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় প্রায় পেলভিসে চলে এসেছে। তো ডেফিনেটলি আমরা যদি নর্মাল অ্যানাটমি চিন্তা করি, স্টমাক তো নিশ্চয়ই আম্বিলিকাসের নিচে আসার কথা না। তো ওটা দেখলে আমরা বুঝতে পারি ইয়েস, স্টমাকটা হচ্ছে ডাইলেটেড বা ডিস্টেন্ডেড হয়ে আছে। তাহলে এটা হচ্ছে অসকাল্টো পারকাশন। এটা আসলে তোমাদেরকে একটু দেখতে হবে যে কিভাবে এটা করে। আরেকটা টেস্ট বলে, এটা হলো গোল্ডস্টেইন স্যালাইন লোড টেস্ট হিসাবে বলে, তোমরা স্যালাইন লোড টেস্ট হিসাবেও এটাকে মনে রাখতে পারো। সেটা হচ্ছে একটা পেশেন্টকে যদি আমরা 750 ml অফ স্যালাইন একটা এনজি টিউবের ভিতর দিয়ে আমরা ইনস্টিল করি, স্টমাকের 50 সিসি বা টামি সিরিঞ্জ দিয়ে যদি 750 ml অফ স্যালাইন, নর্মাল স্যালাইন দিয়ে দিই, হাফ এন আওয়ার যদি আমরা ওয়েট করি, হাফ এন আওয়ার পরে যদি আমরা অ্যাসপিরেট করি, আবার বের করি, তাহলে যদি এই অ্যাসপিরেটের পরিমাণ আমার মোর দেন 250 ml হয়, দ্যাট সাজেস্ট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ঠিক আছে? আচ্ছা, এখন প্যাথোফিজিওলজি বলার আগে আমি একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা বলি যে পাইলোরিক স্টেনোসিস, অনেক সময় আমরা জিজ্ঞেস করি হোয়ার ইজ দি স্টেনোসিস? পাইলোরিক স্টেনোসিস পাইলোর আছে নাকি অন্য কোনো জায়গায়? তো মোস্ট অফ দ্য টাইম যেহেতু ডিউডেনাল আলসারের জন্যই আমরা এটা কমনলি পেয়ে থাকি, এক্স্যাক্টলি দ্য স্টেনোসিস অকার্স ইন দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম। Isolated pyloric channel stenosis can occur, but commonly আমরা এটা কোথায় পাই? সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। সো ইটস এ মিসনোমার, the pyloric stenosis. So now comes to the pathophysiology. কি হয় এই যে পাইলোরিক স্টেনোসিস হলো, পাইলোরাসের মুখটা বন্ধ হয়ে গেল, খাবারগুলো যেতে পারছে না, সলিড ফুড যেতে পারছে না, লিকুইড যেতে পারছে না, পেশেন্ট বমি করে ফেলে দিচ্ছে, তাহলে ওর প্যাথোফিজিওলজিটা কি হচ্ছে? এইটা হলো একটাই, আমাদের প্রথম চিন্তা করতে হবে যে এই যে পারসিস্টেন্টলি এই রোগীটা বমি করতেছে, বমি করার ফলে তার ফিজিওলজিক্যাল কি লসটা হচ্ছে? লসটা হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট। তোমরা জানো স্টমাকের ভিতরে রিচ ইন গ্যাস্ট্রিক সিক্রেশন, এই যে গ্যাস্ট্রিক সিক্রেশন গুলো, সেখানে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সোডিয়াম আছে, বাইকার্বনেট আছে, ক্লোরাইড আছে, সবকিছুই এখানে আছে। এই ফ্লুইড গুলো কিন্তু পারসিস্টেন্টলি চলে যাচ্ছে। সো তাহলে একটা হচ্ছে আমাদের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হচ্ছে,
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টমাকের মধ্যে যেহেতু আউটলেট বা বাহিরে এক্সিটটা যেহেতু বন্ধ হয়ে গেছে, সো প্রতিনিয়ত পেশেন্ট যে খাচ্ছে এই খাবার অ্যাকোমোডেট করতে করতে স্টমাকটা ডাইলেটেড হয়ে যায়, স্টমাকটার সাইজটা বড় হয়ে যায়। এখন এই ইভেনচুয়ালি ডাইলেটেড হতে হতে স্টমাক তো চায় যে ফোর্সফুল পেরিস্টালসিস করে ও খাবারটাকে বের করে দিবে, কিন্তু আলটিমেটলি পারে না। তাতে করে হয় কি, একটা পর্যায়ে গিয়া স্টমাক লসেস ইটস কন্ট্রাক্টিলিটি, স্টমাকের যে কন্ট্রাক্টিলিটি ছিল সেটা লস্ট হয়ে যায়। সো এইটা লস হওয়ার কারণেও স্টমাকটা একদম ফ্ল্যাবি হয়ে যায় এবং অনেক বড় হয়ে যায়, এবং তখন দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ ইনজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। তাহলে এখানে বেসিক জিনিস হবে তিনটা। নাম্বার 1 ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, নাম্বার 2 হচ্ছে প্রগ্রেসিভ ডাইলেটেশন অফ দি স্টমাক, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফুড পার্টিকেল ইন দি স্টমাক। সো হোয়াট হ্যাপেন্স, এইটার কারণে প্রথমে আমরা আসি যে ভমিটিং এর জন্য কি হয়। প্রলং ভমিটিং এর জন্য আমরা বলেছি হাইড্রোজেন, ক্লোরাইড, সোডিয়াম সবই বাইকার্বনেট সবই লস হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের যখন হাইড্রোজেন এবং মূলত হচ্ছে হাইড্রোজেন, ক্লোরাইড এবং সোডিয়াম, তাহলে এই অ্যাসিড এবং সোডিয়াম যখন ভমিটিং এর সাথে আমাদের লস হয়ে যাচ্ছে, সেখানে তখন কি হয়, রিলেটিভলি দেয়ার ইজ ইনক্রিজ ইন দি বাইকার্বনেট ইন দি প্লাজমা। সো প্লাজমাতে যদি বাইকার্বনেট বেড়ে যায় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যালকালোসিস। দিস ইজ মেটাবলিক অ্যালকালোসিস। এই পর্যন্ত থাকো। নেক্সট বোঝার ব্যাপার হচ্ছে এই অ্যালকালোসিসের কারণে কি হয়। এই অ্যালকালোসিসের কারণে শিফট, তোমরা জানো যে ইন্ট্রাসেলুলার আয়ন হিসেবে পটাশিয়াম বেশি থাকে, এক্সট্রা সেলুলারে সোডিয়াম বেশি থাকে। এখন সোডিয়াম তো আমরা অলরেডি লস করে ফেলেছি ডিউ টু ভমিটিং, এবং অ্যালকালোসিস আছে। দিস অ্যালকালোসিস শিফটস দি ইন্ট্রাসেলুলার পটাশিয়াম টু দি এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এই সময়টায় সাময়িকভাবে একটা পটাশিয়াম লেভেল সিরামে বেড়ে যাচ্ছে। তখন হচ্ছে কি, আমাদের যে সোডিয়াম যে লস হয়ে যাচ্ছে শরীর থেকে, আমরা জানি যে আমাদের ওয়াটার ব্যালেন্স ধরে রাখতে গেলে সোডিয়ামকে দরকার হবে, কারণ সোডিয়াম রিঅ্যাবজর্পশনের সাথে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা রিলেটেড। সো রেনাল কনজারভেশন অফ দি সোডিয়াম করতে গেলে বডি তখন কি করবে, কিডনি কি করবে, পটাশিয়ামকে ছেড়ে দিচ্ছে। এগুলো হচ্ছে প্যাথোফিজিওলজি। সো তাহলে প্রথম হচ্ছে প্রলং ভমিটিং। ডিউ টু ভমিটিং দেয়ার ইজ লস অফ হাইড্রোজেন, chloride এবং sodium, so relatively rise of bicarbonate in the plasma. This causes alkalosis, and this alkalosis produces shift of the intracellular potassium to extracellular compartment, and due to the factitious rise or temporary rise of potassium in the extracellular fluid, kidney will try to conserve sodium in exchange of potassium. At this stage there will be renal excretion of potassium, so the patient become hypokalemic. তাহলে এখন আমাদের কথা যদি বলি, আমরা অনেক সময় ভাইবার সময় তো এত ব্যাখ্যা দিতে পারবে না, আমরা জিজ্ঞেস করি what is the electrolyte imbalance in case of gas pyloric stenosis. So hypokalemic, hypochloremic, hyponatremic, metabolic alkalosis, this is the one line: hypokalemic, hypochloremic, hyponatremic, metabolic alkalosis. এই পর্যন্ত হচ্ছে আমাদের প্যাথোফিজিওলজি অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। নাও কামস, যখন বডিতে, আমরা জানি যে বডিতে অনেকগুলো বাফারিং সিস্টেম আছে, একটা হচ্ছে ব্লাড বাফার, একটা রেসপিরেটরি বাফার, একটা হচ্ছে রেনাল বাফারিং সিস্টেম আছে। তো যখন আমার মেটাবলিক অ্যালকালোসিস হবে তখন কিডনি কি করবে, অ্যালকালাইন ইউরিন প্রডিউস করার কথা, এই অ্যালকালিকে ছেড়ে দিয়ে সে ব্লাডটাকে নর্মাল রাখার, নর্মাল পিএইচে আনার চেষ্টা করবে, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যদিও আমাদের মেটাবলিক অ্যালকালোসিস আছে, কিন্তু দেখা যায় যে ইউরিনটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যেটা কিনা হওয়ার কথা না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, অর্থাৎ উল্টোটা হচ্ছে। সেটা কেন হচ্ছে সেই জায়গাটা একটু যদি আমরা আরেকটু বুঝি তাহলে এই জিনিসটা আমরা আমাদের কাছে ক্লিয়ার হবে। Initially the urine is alkaline, as I said in the first line, that there is temporary alkalosis. Due to the metabolic alkalosis, kidney will try to excrete bicarbonate,
যেহেতু ব্লাডে বাইকার্বনেট বেশি আছে, ও এটাকে এক্সক্রিট করে দিয়ে এটাকে নরমালাইজ করার চেষ্টা করবে। দিস ইজ হোমিওস্ট্যাসিস। ওকে, সো এট দিস স্টেজ the urine is alkaline, but bicarbonate is excreted along with sodium. এই সোডিয়াম কে ধরে নিয়ে যাচ্ছে বাইকার্বনেট। সো কি হচ্ছে, মোর হাইপোনেট্রিমিয়া উইল বি প্রডিউসড। কিন্তু আমার তো অলরেডি সোডিয়াম ডিপ্লেটেড, আমি পটাশিয়াম ছেড়ে দিয়ে সোডিয়ামকে ব্যালেন্স করার চেষ্টা করেছি কিডনিতে, কিন্তু এখন যেহেতু আরো সোডিয়াম চলে যাচ্ছে আমার বাইকার্বনেটের সাথে, তখন আমি পটাশিয়ামও তো পাবো না, পটাশিয়ামও তো ছেড়ে দিয়েছি। তাহলে কিছু একটার বিনিময়ে বডি চাবে ফ্লুইড ধরে রাখতে, ফ্লুইড ধরে রাখতে গেলে আমাকে সোডিয়াম ধরে রাখতে হবে। এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার জন্য তখন কিডনি কি করবে, হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে ডিস্টাল টিবিউলে। এটাকে বলা হয় হাইড্রোজেন এক্সক্রিশন। এই হাইড্রোজেন একটা পজিটিভ আয়ন, এটা ছেড়ে দিয়ে ও একটা সোডিয়াম ধরে রাখবে। সো renal conservation of water and sodium in exchange of hydrogen ion and potassium। এটার কারণে এখন হাইড্রোজেন আয়ন যদি কিডনি দিয়ে ইউরিনে চলে যায়, তাহলে ইউরিনের পিএইচটা কি হবে তোমরাই বলো। এটা হয়ে যাবে তখন অ্যাসিডিক। দিস ইজ কল্ড অ্যাসিডিক ইউরিন ইন স্পাইট অফ মেটাবলিক অ্যালকালোসিস। সো দিস ইজ কল্ড প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া, বিকজ এটার হওয়ার কথা ছিল অ্যালকালাইন ইউরিয়া, তা না হয়ে হচ্ছে অ্যাসিডিউরিয়া। That's why it is called paradoxical. Paradox means opposite, just opposite. So এই জায়গাটা আমি অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি যে সবার মাথায় হলো, স্যার এটা বুঝলাম না, এটা না, না তা না, আসলে জিনিসগুলো সহজ। আগে আমার চিন্তা করতে হবে যে পাইলোরিক স্টেনোসিস এর প্রবলেম কি। প্রবলেম হচ্ছে ভমিটিং, ভমিটিং এর লস হচ্ছে কি, তারপরে আমার কোথায় কি হচ্ছে এটা যদি আমি মনে রাখি, তাহলেই দেখবো আমরা যে হাইপোক্যালেমিক, হাইপোক্লোরেমিক, মেটাবলিক অ্যালকালোসিস, এবং এই অ্যালকালোসিসটাকে একটা পর্যায়ে গিয়ে যখন সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে হয়, তখন রেনাল কনজারভেশনের জন্য সেখানে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে আমাকে সোডিয়াম রাখতে হচ্ছে। তখন ওই হাইড্রোজেন আয়ন রিলিজ হওয়ার কারণে ইউরিনটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক। দিস ইজ কল্ড প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। সো আমরা এখন যদি আমরা চিন্তা করি যে একটা পেশেন্ট আমার কাছে এসেছে, তার খাবার পরপরই বমি হচ্ছে, প্রচন্ড বমি হয়, খেয়ে রাখতে পারে না, যা খায় তা তো পরে, 2 দিন 3 দিন আগের খাবারও পরে, দুর্গন্ধযুক্ত বমি হয়, এবং বমি করলে সে কমফোর্ট ফিল করে, খালি পেটে তার ভালো লাগে। এক্সামিনেশন করে হয়তো আমরা দেখবো পেশেন্ট ডিহাইড্রেটেড, অ্যানিমিক আছে, তারপর একটা ভিজিবল পেরিস্টালসিস আছে, সাক্কাশন স্প্লাশ ইভেন আফটার 4 hour of ingestion or taking food। তাহলে আমার সাসপিশনটা কি হবে, দিস ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন তো আমরা কজ গুলো জানি, কমন কজ গুলো আইদার পাইলোরিক স্টেনোসিস অর ক্যান্সার অফ দি স্টমাক, কার্সিনোমা স্টমাক, অর হেড অফ দ্য প্যানক্রিয়াস ক্যান্সার। তাহলে এই যে কমন কজ গুলো আমরা বললাম, এখান থেকে কোনটা আমার আসবে? আর কমনলি আমরা যে দুইটা টপিকস নিয়ে এখানে মানে ডিফারেন্সিয়ালের মধ্যে থাকি, একটা হচ্ছে কার্সিনোমা স্টোমা, একটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। যেহেতু আমি ডিফারেন্সিয়েট করতে অলরেডি শিখে গিয়েছি, এক, পেশেন্টের কোনো ব্লাড ভমিটিং নাই, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের অ্যাপেটাইটিস ওকে, 3 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ দি সিমটম। এটাও মনে রাখতে হবে যে ডিউরেশন অফ দি সিমটম, শর্ট ডিউরেশন অফ সিমটম থাকে হচ্ছে ক্যান্সার অফ দি স্টমাকে, আর রিলেটিভলি লঙ্গার পিরিয়ড অফ ডিউরেশন অফ সিমটম থাকে হচ্ছে বিনাইন কেস অর্থাৎ পাইলোরিক স্টেনোসিসে। অ্যাপেটাইটিস ওকে, পেশেন্টের ওয়েট লস ইন ক্যান্সার, এগুলো মিলে আমার চিন্তা করতে হবে যে আমার এটা ডায়াগনোসিস পাইলোরিক স্টেনোসিস নাকি ক্যান্সার অফ দি স্টমাক। তো আমরা এখানে এসে থামলাম ক্লিনিক্যাল ডায়াগনোসিসে, বাট আই হ্যাভ টু কনফার্ম হাউ। ইন দ্যাট কেস উই উইল গো ফর ইনভেস্টিগেশন। এখানে ডায়াগনোসিস করার জন্য আমাদের যে ইনভেস্টিগেশনটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এন্ডোস্কোপি অফ দি আপার জিআইটি। ওকে, এই একটাই ইনভেস্টিগেশন এখন আমরা করি। বেরিয়ামটা অ্যাকচুয়ালি যদিও আমি দেখিয়েছি, বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক এন্ড ডিউডেনাম, আর নিচের গুলো আমি পরে বলি। So endoscopy of the upper GIT is the preferred investigation in case of pyloric stenosis. Why? Because আমরা কিন্তু অনেক সময় এভাবেও জিজ্ঞেস করি বেরিয়াম মিল এবং এন্ডোস্কোপি কোনটার বেনিফিট কি, কোনটা ভালো কি। এটার উত্তর হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি ইজ বেস্ট, বিকজ বেটার, বিকজ এটা ডিরেক্ট ভিজুয়ালাইজেশনের সুযোগ আছে। নাম্বার 2 হচ্ছে
there is scope of taking biopsy from the suspected lesion. তাহলে বায়োপসি করলে আমার ক্যান্সার প্রুভ করা বা ক্যান্সার এক্সক্লুড করা সুবিধাটা থেকে যাচ্ছে, যেটা কিনা আমরা বেরিয়ামে পাবো না। হ্যাঁ, যদি কখনো এমন মনে হয় যে এন্ডোস্কোপি করার ফ্যাসিলিটিস নেই বা এক্সপার্ট হ্যান্ড নেই, ইন দ্যাট কেস ওই রকম সিচুয়েশনে আর কিছু স্পেশাল সার্কামস্টেন্সে যখন আমরা দেখতে চাই যে ইয়ে কি আছে, আমাদের স্টমাকের লেন্থ বা অন্যান্য জিনিস আমরা দেখতে চাই, তখন আমরা বেরিয়াম কিন্তু করতে পারি। এছাড়া আমাদেরকে করতে হবে হলো সিরাম ইলেকট্রোলাইট, রুটিন ব্লাড টেস্ট, ইসিজি এবং সিরাম ক্যালসিয়াম। এগুলো ছাড়া অ্যানেস্থেসিয়া ফিটনেসের অন্যান্য ইনভেস্টিগেশন যেগুলো আমাদের প্রয়োজন হয় লাগবে। দিস আর ফর পাইলোরিক স্টেনোসিস, নট ফর ক্যান্সার অফ দি স্টমাক। স্টমাক ক্যান্সারের জন্য আমি আলাদা ইনভেস্টিগেশন লাগবে, সেটা আমি সুযোগ হলে পরে বলে দিব, সমস্যা নেই। সো তাহলে ইনভেস্টিগেশন করে যখন আমার কনফার্ম হলো যে এটা আমার এন্ডোস্কোপি অথবা বেরিয়াম মিল দিয়ে দেখলাম যে এটা আমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, জিনিসটা দেখতে কেমন দেখাবে? এই দুইটা ছবির দিকে যদি তোমরা দেখো, তাহলে দেখো প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি, এই ছবিটা হচ্ছে একটা বেরিয়াম মিল এক্স-রে অফ দি স্টমাক এন্ড ডিউডেনাম। আমি বলেছিলাম এই ক্লাসের শুরুতেই যে এটা আমাদের অসপি পরীক্ষার জন্যও লাগবে, ভাইবাতেও লাগবে, লং কেসেও লাগবে, রিটেন সবকিছুতেই লাগবে। কেন বলেছিলাম? বিকজ এইরকম একটা ছবি, প্রথম যে ছবিটা, এইরকম একটা ছবি অসপিতে থাকে, একটা ফটো এক্স-রে একটা ছবি দিয়ে লেখা থাকে ডিসক্রাইব দিস এক্স-রে, তারপরে কমন কজ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হাউ উইল ইউ কনফার্ম, হোয়াট ইজ দি ট্রিটমেন্ট, হাউ উইল ইউ প্রিপেয়ার, নানান ধরনের কথাবার্তা থাকে। তো আমি এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখো আমরা যদি এই এক্স-রেটা চিন্তা করি, দিস ইজ বেরিয়াম মিল এক্স-রে অফ দি স্টমাক এন্ড ডিউডেনাম। প্লিজ খেয়াল করো, এই যে দেখো এটা আইলিয়াক বোন, এই যে এটা পেলভিসের মধ্যে চলে আসছে, হ্যাঁ, এটা আইলিয়াক বোন যেখানে আছে, এই আইলিয়াক বোনে বরাবর তো স্টমাক আসার কথা না, স্টমাকটা তো থাকার কথা এইখানে উপরে, এটা চলে এসেছে এত বড় হয়ে, তার মানে কি এটা হিউজলি ডাইলেটেড, হিউজলি ডাইলেটেড। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো বেরিয়াম পেস্ট, পেশেন্টকে বেরিয়াম খেতে দেওয়া হয়। এখন তুমি দেখো, এই যে দেখেছো ছোট্ট একটা চ্যানেল আছে, এটা হচ্ছে পাইলোরিক চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আর এই যে এখানে কালো কালো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দিজ আর রেসিডুয়াল ফুড পার্টিকেল। এই যে কালো কালো যা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো হচ্ছে রেসিডুয়াল ফুড পার্টিকেল। এখানে একটা ফিলিং ডিফেক্ট তৈরি করে আছে ডিউ টু দি রেসিডুয়াল ফুড পার্টিকেল। সো এই ধরনের একটা এক্স-রে কে যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে সুন্দর করে লিখতে হবে, কারণ অস্পিতে তো প্রথমেই থাকবে, তোমাকে এটা বর্ণনা করতে হবে। সো দিস ইজ এ বেরিয়াম মিল এক্স-রে অফ দি স্টমাক এন্ড ডিউডেনাম showing the stomach is hugely dilated in size. There is evidence of residual food particle within the stomach. There is smooth narrowing at the pylorus and dye did not pass beyond the pylorus. So তখন আমরা আমাদের radiological diagnosis লিখে দিতে পারি। So my diagnosis is this is a case of gastric outlet obstruction due to pyloric stenosis due to chronic duodenal ulcer. কেন এটা আমরা বলি? বিকজ ক্যান্সার অফ দি স্টমাক হলে ইরেগুলার ফিলিং ডিফেক্ট থাকতো, এখানে স্মুথ ন্যারোয়িং হয়ে চলে আসছে, স্মুথ ন্যারোয়িং হয়ে চলে আসছে। সো দিস ইজ বিনাইন কেস অফ পাইলোরিক স্টেনোসিস ডিউ টু ক্রনিক ডিউডেনাল আলসার। এখানে দেখো পরের ছবিটাতে দেখো, এটা হলো এই যে পাইলোরিক স্টেনোসিস হয়ে পাইলোরাসের ওপেনিংটা দেখো একেবারে বলতে গেলে বন্ধই হয়ে গেছে, হ্যাঁ, এটা হলো এন্ডোস্কোপিক ভিউ, ঠিক আছে। সো আমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা যদি পাইলোরিক স্টেনোসিসেই থাকি, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট কি। আমরা এটিওলজি জেনেছি, আমরা ক্লিনিক্যাল ফিচার কি সেটা জেনেছি, আমরা এক্সামিনেশন করে কিভাবে কি পাবো সেটা জেনেছি, ইনভেস্টিগেশন করেছি, তাহলে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করেছি। এখন আমাদেরকে জানতে হবে তাহলে এটা ট্রিটমেন্ট কি। সো এখন যদি আমরা চিন্তা করি যে এই পেশেন্টটার, তার তো ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আছে, সে নিউট্রিশনালি কম্প্রোমাইজ হয়ে আছে, প্লাস তার যে ফুড অ্যাকুমুলেশন হয়ে আছে স্টমাকে, আমি বলেছিলাম তিনটা প্রবলেম, ফুড অ্যাকুমুলেশন হয়ে আছে স্টমাকে। সো এইগুলোকে কারেক্ট না করে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট করতে পারছি না। তাহলে আবার সেই স্লাইডে যদি আমরা ফেরত যাই,
যে আমরা এক দেখিয়েছিলাম ফ্লুইড ইলেকট্রোলাইট, 2 নম্বরে বলেছিলাম যে স্টমাকটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে আর এটার যে কন্ট্রাক্টিলিটি যেটা ইলাস্টিসিটি সেটা কমে যাচ্ছে। এখন এই কাজগুলো আমরা যদি ঠিক করতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে রিসাসিটেশন। হাউ? পেশেন্টের অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া কারেক্ট করতে হবে, ডিহাইড্রেশন আছে, ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে, মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে, এই মেটাবলিক অ্যাবনর্মালিটি কারেক্ট করতে হবে। এইটা আমরা ভাইবার সময় বা লং কেস প্রেজেন্ট করার সময় ছাত্রদেরকে আমরা জিজ্ঞাসা করি যে হাউ উইল ইউ কারেক্ট দি hypokalemia, how will you correct the metabolic abnormalities of the pyloric stenosis? এখানে উত্তর হচ্ছে আমার বেসিকটা যদি আমি জানি, অনেকে তোমরা বলে ফেলো স্যার ইনজেক্টেবল পটাশিয়াম দিয়ে দিব। না, ইনজেক্টেবল পটাশিয়াম দেওয়াটা আসলে অত সোজা না এবং এটা একটু হেজার্ডাস। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এখানে আমার মূল সমস্যাটা কোথায়? আমার সোডিয়াম লস। এই সোডিয়ামকে ধরে রাখার জন্যই তো আমাকে পটাশিয়ামটা ছেড়ে দিতে হয়েছে। তাহলে আমি যদি সোডিয়ামটা ফিল আপ করে দিতে পারি তাহলে কিন্তু আর সমস্যাটা থাকবে না। সেই জন্য কি হবে, জাস্ট এই পেশেন্ট গুলোকে যদি আমরা নর্মাল স্যালাইন ইনফিউশন করি, দ্যাট উইল কারেক্ট দি মেটাবলিক অ্যাবনর্মালিটিস অফ দি পেশেন্ট। হ্যাঁ, ইন সিভিয়ার কেসেস যেখানে প্রয়োজন সেখানে আমরা ওইগুলো আলাদা আলাদা কারেকশন করতে পারি, বাট ইন জেনারেল আমরা নর্মাল স্যালাইন ইনফিউশন করলে আমাদের সোডিয়াম সাপ্লাই যদি আমরা ঠিক রেখে দিতে পারি তাহলে আমাদের এই অ্যাবনর্মালিটি কারেক্ট হয়ে যাবে। এখন আসো, তাহলে ফ্লুইড, ইলেকট্রোলাইট এবং অ্যানিমিয়া আমরা কারেক্ট করে দিলাম। আর কি? ওই যে বলেছিলাম স্টমাকটা বড় হয়ে গেছে, স্টমাকের টনিসিটিটা লস হয়ে গেছে। তাহলে এই অবস্থায় একটা পেশেন্টের গায়ে যদি আমরা অপারেশন করি, স্টমাকটা ডিউ টু গ্যাস্ট্রাইটিস, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়ার কারণে ওখানে গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে, স্টমাকের গায়ে ইডিমা হয়ে থাকে, এই রকম মোটা হয়ে থাকে স্টমাকের ওয়াল, ওই অবস্থায় যদি আমরা সেলাই করি, সুচার দেই, অ্যানাস্টোমোসিস করি, তাহলে 4-5 দিন পর যখন অ্যানাস্টোমোসিস যখন ইডিমা কমে যাবে তখন সুচার গুলো লুজ হয়ে যাবে, অ্যানাস্টোমোসিস ফেল করবে। এছাড়াও ওই অ্যানাস্টোমোসিস যখন আমরা করে আসব, ইডিমার জন্য কেটে কেটে আসবে অথবা হ্যামোরেজ হবে, সুচার লাইন থেকে ব্লিডিং হবে। এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হয় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাভেজ। গ্যাস্ট্রিক লাভেজ কি জিনিস? স্টমাকের ভিতর থেকে যে অ্যাকুমুলেটেড ফুড পার্টিকেল আছে সেটাকে ওয়াশ আউট করে বের করে নিতে হবে। সেটা বের করে নেওয়ার পদ্ধতি কি? এটার পদ্ধতি হচ্ছে একটা হোয়াইট বোর ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দেওয়া হয়, এনজি টিউব যেটাকে তোমরা বলো, একটু হোয়াইট বোর টিউব দিয়ে আমরা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে 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 টিল দি রিটার্নিং ফ্লুইড ইজ ক্লিয়ার, এটাকে আমরা ফুড ম্যাটেরিয়াল গুলো সব বের করে দিচ্ছি। এরপর আমরা এই পেশেন্টকে রিপিটেডলি পেশেন্টকে বলবো যে 200 to 300 ml অফ নর্মাল স্যালাইন সিরিঞ্জ দিয়ে দিয়ে রাখবেন, হাফ এন আওয়ার করে রেখে আবার একটু পরে অ্যাসপিরেট করে দিবে। তাহলে এইভাবে প্রতি 2 ঘন্টা পর পর যদি আমরা এটাকে ওয়াশ দিয়ে যাই, ও দিলে কি হবে, স্টমাকের এডিমাটা সাবসাইড করবে। এখানেও অসমোসিসের মতন ওই স্টমাক ওয়ালের এডিমা ফ্লুইড লুমেনে চলে আসবে এবং এই যে নর্মাল স্যালাইন যেখান থেকে দিচ্ছি এখান থেকে ইলেকট্রোলাইট ভিতরে ঢুকে যাবে, এখানে এডিমাটা কমে আসবে। আর এই যে 3 থেকে 5 দিন আমরা যে পেশেন্টটাকে এনপিইউ রেখে দিব, একদম নাথিং বাই মাউথ রেখে দিব, যা রেসিডুয়াল ফুড পার্টিকেল ছিল তাও বের করে ফেলবো, এই সময়টায় এই স্টমাকটা সাইজ ছোট হয়ে আসবে, শ্রিঙ্ক করে যাবে, অর্থাৎ নেয়ার টু অরিজিনাল সাইজে চলে আসবে। তাহলে যখন আমার অ্যানিমিয়া কারেকশন হয়ে গেল, ডিহাইড্রেশন কারেক্ট হয়ে গেল, মেটাবোলাইক অ্যাবনর্মালিটি কারেক্ট হয়ে গেল এবং স্টমাকের যে অ্যানাটমিক্যাল প্রবলেম যেটা ছিল সেটাও যখন কারেক্ট হয়ে গেল, তাহলে এখন দ্য পেশেন্ট ইজ রেডি ফর অপারেশন। এই অপারেশনের জন্য আমরা কি করব? এখানে মেইনলি আমাদের কাজ হচ্ছে, যেহেতু এই পেশেন্টের হচ্ছে পাইলোরিক স্টেনোসিস আছে, পাইলোরিক স্টেনোসিস মানে পাইলোরাসের মুখটা বন্ধ হয়ে গেছে, খাবার যেতে পারছে না, তাহলে আমাদেরকে একটা বিকল্প পথ করে দিতে হবে। সেই বিকল্প পথটা কি? সেই বিকল্প পথটা হচ্ছে একটা বাইপাস অপারেশন। তোমরা দেখেছো কোথাও রাস্তায় ব্রিজের কাজ করলে পাশ দিয়ে একটা ছোট্ট বেলি ব্রিজ বা অন্য একটা রাস্তা করে দেয় যাওয়ার জন্য, আমাদেরও এই ঠিক একই রকম একটা বাইপাস প্রসিডিওর করতে হবে। সেটা কিভাবে করতে পারি? আমরা স্টমাকের সাথে যদি আমরা
জেজু নামের একটা পার্ট এনে লাগিয়ে দিই, তাহলে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোজেজুনোস্টমি, এটা করলেও বাইপাস হয়ে যাবে। পাইলোরোপ্লাস্টি ইজ অ্যানাদার ড্রেনেজ প্রসিডিওর, যে পাইলোরাসটা ছোট হয়ে গেছিল, ন্যারো হয়ে গেছিল, সেটাকে পাইলোরোপ্লাস্টি করে বড় করে দেয়া যায়। এর সাথে এক্সাঙ্ক্ট বা মেইনলি যেটা, যদি আলসারের জন্যই আমরা মনে করি যে পেপটিক আলসারের জন্য যদি আমরা কিছু করতে চাই, দেন উই নিড ভ্যাগোটমি। তোমরা জানো এটারও আবার তিনটা তিনটা ধরনের ভ্যাগোটমি আছে, ট্রাঙ্কার, এগুলো মনে হয় খুব ডিটেলসে গেলে আজকের ইয়েটা শেষ হবে না, এখানে অনেক পড়া আছে আসলে। তিন ধরনের ভ্যাগোটমি আছে, একটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, একটা সিলেক্টিভ ভ্যাগোটমি, একটা হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমির সাথে যেহেতু নার্ভো প্লেটার যেটাকে প্রিজার্ভ করা হয়, ওখানে আর আমাকে ড্রেনেজ প্রসিডিউর করতে হবে না, যদি আমি মনে করি যে টোটাল অবস্ট্রাকশনটা নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের আপ টু অপারেশন পর্যন্ত এসে আমরা থেমে গেলাম। এরপর আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এটার কমপ্লিকেশন কি কি, এই অপারেশনের কমপ্লিকেশন কি কি, এগুলো অনেক ডিটেলস পড়ার ব্যাপার আছে। তো আমি সংক্ষিপ্ত হেডলাইন যদি তোমাদেরকে করে দেই, মেইনলি হচ্ছে আমরা এইভাবে চিন্তা করি, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ। পার অপারেটিভ কমপ্লিকেশনস এর মধ্যে মেইনলি হচ্ছে হেমোরেজ। হেমোরেজ ছাড়া আর কি হতে পারে? ইনজুরি, সেখানে সারাউন্ডিং যে কোনো কিছু, কোলন ইনজুরি, গাট ইনজুরি, লিভার ইনজুরি, স্প্লিন ইনজুরি, এগুলো ইনজুরির একটা চান্স থেকে যায়। তো এটা পোস্ট অপারেটিভে আবার আমরা বলি আর্লি এবং লেট কমপ্লিকেশনস। পোস্ট অপারেটিভের আর্লি কমপ্লিকেশনস এর মধ্যে রিঅ্যাকশনারি হেমোরেজ আসবে, স্টোমাল অবস্ট্রাকশন আসে, হ্যাঁ, স্টোমাল ইন্টারসেপশন হয়, স্টোমাল অবস্ট্রাকশনের কজ থাকে। এছাড়া লেট কমপ্লিকেশনটাই মেইনলি এখানে ভাইবার জন্য তোমাদের পড়তে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডাম্পিং সিনড্রোম। এটাও দু ধরনের আছে, একটাকে বলি আমরা আর্লি ডাম্পিং, একটাকে বলি আমরা লেট ডাম্পিং। আর্লি ডাম্পিংটা হচ্ছে ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া, আর লেট ডাম্পিংটা হচ্ছে ফিচার্স অফ হাইপোগ্লাইসেমিয়া। এইটুকু তোমরা পড়ে নিবে। আর আমি যতটুকু ইয়ে করেছি, যে পাইলোরিক স্টেনোসিসটাকে আমি আজকে হাইলাইট করার চেষ্টা করেছি। আমরা যদি এখন সামারি করতে চাই, তাহলে আমি করার আগে তোমাদেরকে একটা অ্যাডভাইস যেটা করতে চাই, তোমরা সবাই একটা পাইলোরিক স্টেনোসিসের পেশেন্টকে কিভাবে প্রেজেন্ট করতে হবে এরকম একটা ফ্রেমওয়ার্ক তোমরা দ্বারা করাবে। বিশেষত যেখানে আমি সিমটোম্যাটোলজিটা যেটা দেখিয়েছি, যে ভমিটিং এবং সেই ভমিটিং এর ক্যারেক্টার গুলো, সবগুলো জিনিস যেন হিস্ট্রিতে থাকে, তাহলেই তুমি মোটামুটি একটা সুন্দর হিস্ট্রি দ্বারা করে প্রেজেন্ট করতে পারবে। এক্সামিনেশনের ফাইন্ডিংস সহ যখন তুমি মিলিয়ে ফেলবে, দেন ইট উইল বি এ গুড স্যালিয়েন্ট ফিচার। সো আমরা সিমটোম্যাটোলজি দেখেছি, ডায়াগনোসিস করেছি, সবকিছু করে আমরা ট্রিটমেন্ট পর্যন্ত দিয়েছি, দিস ইজ পাইলোরিক স্টেনোসিস। সো এইটা হচ্ছে ডিউ টু ক্রনিক ডিউডেনাল আলসার। আর এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আজকে যেটা আমাদের টার্মিনোলজি ছিল, এটারই আরো একটা জিনিস হচ্ছে ক্যান্সার অফ দি স্টমাক। এই হেডলাইনে আমরা আরেকটা জিনিস পড়ি, ক্যান্সার অফ দি স্টমাক। সেটা হয়তো আমরা যদি সুযোগ হয় পরে আবার আরেকদিন অন্য কোনো ক্লাসে আমরা আলাদা করে নিতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।